শুল্ক হার ব্যবসার জন্য মানে কতটা সহায়ক বা প্রতিবন্ধক বলে আপনার কাছে মনে হয়? আসলে ব্যবসা বাণিজ্য করলে তো কর দিতে হবে। সো আবার গভর্নমেন্টও তো আমাদের বিভিন্ন ধরনের প্রোটেকশনও দেন ব্যবসা করার জন্য। ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট তো আমরা তৈরি করি না, গভর্নমেন্ট তৈরি করে দেন। আমাদের যে এই ধরেন ইউটিলিটি সার্ভিস যেগুলো আছে সেগুলো তো আমরা তৈরি করতে পারি না, গভর্নমেন্ট তৈরি করে দেন। সো যদি আমরা শুল্ক না দিই তাহলে এইসব সাপোর্ট কীভাবে গভর্নমেন্ট দিবে? তাহলে অবশ্যই শুল্ক দিতে হবে, এতে কোনো দ্বিমত নাই। এটা নিয়ে আসলে কিন্তু হাই রেট, কিন্তু এটা সহনীয় হতে হবে। এটা উচ্চ শুল্ক, শুল্কর হারটা এমন হতে হবে যেন আসলে এটার কারণে পণ্যের দাম এমন পর্যায়ে না যায় যে কনজিউমাররা কিনতে পারছে না, এই লেভেলে যেন না যায়। গভর্নমেন্টকে সবসময় এটা চিন্তা করতে হবে যে আসলে কতটুকু পর্যন্ত শুল্ক আরোপ করলে পণ্যের দামটা ভোক্তাদের নাগালের মধ্যে থাকবে। আমরা আসলে যখন গভর্নমেন্ট পলিসিতে যারা আছেন, আমার ধারণা তারা এই হিসাবটা করেনি না। তারা মনে করেন যে একটা পণ্যের মনে হয় পুরাটাই লাভ, সো আমি যতটা শুল্ক বাড়ায় দিতে পারি। আপনি যদি চিন্তা করেন বেভারেজ আইটেমে 53% শুল্ক টোটাল, ভ্যাট, এসডি, ট্যাক্স সব কিছু মিলে 53%। তাহলে এই 53% কিন্তু ভোক্তার পকেট থেকে যাচ্ছে। সো দামটা ওই লেভেলে চলে যাচ্ছে যেন তার ক্রয় ক্ষমতার মধ্যে আর থাকছে না। এবং আপনি যদি দেখেন যে বেভারেজ প্রোডাক্ট যদি আমরা দেখি, কারা আসলে বেভারেজ প্রোডাক্ট বেশি কনজামশন করে? মূলত যারা শ্রমজীবী লোক, রাস্তায় যারা কাজ করে, কায়িক পরিশ্রম বেশি করে, এবং ইয়াং এক্সিকিউটিভ যারা আছেন, ইয়াং স্টুডেন্ট এক্সিকিউটিভ, এরা যারা আসলে অনেক দৌড়াদৌড়ি করে, শারীরিক ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেক বেশি, তারাই কনজামশন করে। এবং তাদের পকেটে কিন্তু টাকাও কম। আপনি আমি কিন্তু আসলে মাসে একটা কিনে খাই কিনা সন্দেহ আছে, কোথাও গেলে ফ্রি দিলে খাই আর কি, এই টাইপের। সো যার কাছে টাকা নাই সেই কিন্তু কনজিউমার। এবং ওভারঅল যদি পুরো এফএমসিজি সেক্টরটাই দেখেন, মূল কনজিউমার কিন্তু যারা নিম্ন আয়ের লোক। তাহলে আমাদের শুল্ক হারটা এমন হওয়া উচিত যেন তাদের কনজামশনে প্রভাব না পড়ে। প্রভাব কি পড়ছে বা বর্তমানে, বা আপনাদের এখন কতগুলো পণ্য তালিকা আছে, তালিকায় কি কি প্রোডাক্ট আছে? আমরা এখন বেভারেজ পণ্য তৈরি করে, আপনারা জানেন মোজো, ক্লেমন সহ আমাদের ডেইরি প্রোডাক্ট আছে, আমাদের জুস প্রোডাক্ট আছে, স্ন্যাক্স আইটেম আছে, সব মিলে আমরা প্রায় 200-র কাছাকাছি পণ্য উৎপাদন করি। এবং সবই ভোগ্য পণ্য, সবই আসলে যাদের তুলনামূলক মানুষ মূল খাবার হিসেবে খায় না, সেকেন্ডারি প্রোডাক্ট হিসেবে। সেই প্রোডাক্টগুলো ক্রয়ের ক্ষেত্রে কি আগের যে মাত্রা ছিল সেটা আছে নাকি কমে গেছে আরও বিক্রয়ের ক্ষেত্রে? আমরা যদি বলি যে আমরা আসলে প্রতিনিয়তই দাম বাড়াচ্ছি, প্রতিনিয়ত বলতে প্রতিদিন না, কারণ প্রত্যেকবার বাজেটের পরে আমাদের একটু দাম বাড়াইতে হয়। এবং আপনি যদি বেভারেজ সেক্টরে দেখেন, গত 3 বছর ধরে বেভারেজ সেক্টর ডিগ্রো করছে, কারণ দাম এমন জায়গায় চলে গেছে, এরপরে এটা ভোক্তাদের ক্রয় সীমার অলমোস্ট বাইরে। এরপরে যদি আবার দাম বাড়াই, আসলে কিনতেই পারবে না। এবং আপনি যদি দেখেন, আমাদের বাংলাদেশে এখন 2টা মাল্টিন্যাশনাল কোম্পানি বেভারেজ বিক্রি করে, কোক এবং পেপসি। লোকাল 5-6টা কোম্পানি আছে, আমরা আছি, আকিজ আছে, পার্টিক্স আছে, মেঘনা আছে, দেশবন্ধু আছে, বেশ কিছু কোম্পানি লোকাল মার্কেট আছে, প্রাণ আছে। তো সবার কাছে যদি আপনারা যান, দেখবেন যে সবারই সেলস ড্রপ করছে। একটাই কারণ, কনজামশন ড্রপ করছে। এবং আমাদের দেশে গত কয়েক বছরে, যেটা প্রথমে বলছিলাম, যে আমাদের দেশে কিন্তু বেকারত্বের হার বাড়ছে, যেহেতু পাবলিক সেক্টরে তো ইনভেস্টমেন্ট নাই, কোনো বড় প্রজেক্ট নাই। সো টাকার যে ফ্লো, টার্নওভার, এটা কমে গেছে। প্রাইভেট সেক্টরেও কিন্তু সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্ট কমে গেছে। ব্যাঙ্কগুলোর থেকে যেসব কোম্পানি আছে, অনেক কোম্পানি আছে ব্যাংক লোন নিয়ে ব্যবসা করতো, তারা কিন্তু এখন ইচ্ছা করলে ব্যাংক লোন অ্যাক্সেস করতে পারছে না, ব্যাংকে টাকা নাই, সে ভালো কোম্পানিগুলো ব্যাংক লোন পাচ্ছে না। সো দ্যাট সব কিছু মিলেই কিন্তু আমাদের পুরা ইন্ডাস্ট্রিতে একটা নেতিবাচক প্রভাব চলছে পুরো বাংলাদেশে। এই সরকার কিন্তু কালকে সকালবেলা চলে যেতে হবে না, সে কিন্তু আগামী 5 বছরের ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে। সুতরাং তাকে আসলে এই সেক্টরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কীভাবে বিনিয়োগ বাড়ানো যায়, কিভাবে প্রাইভেট সেক্টরে বিনিয়োগ বাড়ানো যায়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়। একটা বলছেন যে করনীতি বিষয়টি, সেটি কি, কেমন করনীতি? আমি আগেও আপনি বলছিলেন, সেটি একটু পরিষ্কার করবেন। যারা করনীতি তৈরি করেন তারা আসলে ব্যবসায়ীদের কাছে কোনো সাজেশন নেন না। এই নীতি যারা তৈরি করেন, এখানে আসলে না, কিন্তু আমরা তো জানি যে ব্যবসায়ীদের সঙ্গে প্রত্যেকটি বাজেটের আগেই তাদের একটি আলোচনা হয়, পরামর্শ শোনেন ব্যবসায়ীদের কাছ থেকে। সেখানে কি আপনারা তো নিশ্চয়ই বিষয়, আমরা পরামর্শ দেই, কিন্তু নীতি গ্রহণের ক্ষেত্রে আমাদের আসলে কোনো ইনপুট দেওয়ার সুযোগ থাকে না। এখানে এমন কোনো ব্যবসায়ীদের কোনো কমিটি নেই যারা করনীতির এনবিআরে তো উচিত ব্যবসায়ীদের সাথে জয়েন্ট একটা কমিটি করা, এই করনীতিগুলো তৈরি করার জন্য একটা অ্যাডভাইজারি বোর্ড থাকা উচিত ব্যবসায়ীদের পক্ষ থেকে, যেখানে এই বোর্ড তাদেরকে সাজেস্ট করতে পারবে। এনবিআর আমাদের সাথে কথা শুনেন, কিন্তু আসলে তারা মূলত ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর প্রেসক্রিপশন ফলো করে।
আমাদের থেকে অনেক বেশি। সো আমাদের পরামর্শ শুনেন আর তাদের হুকুম শুনেন, ডিফারেন্সটা এইখানে। আমাদের সবচেয়ে বড় হলো যে অন্য কারো প্রেসক্রিপশনে যদি আপনি বাংলাদেশের করনীতি তৈরি করেন তাহলে আসলে আমরা পিছিয়ে যাব। ডক্টর আব্দুল মজিদ ভাই যেটা বলছিলেন যে শ্রীলঙ্কার একটা এক্সাম্পল দিলেন, হ্যাঁ, শ্রীলঙ্কার সরকার কিন্তু চেঞ্জ হওয়ার সাথে সাথে বলছে যে আমরা তোমার এটা মানি না। আমাদের জন্য এইটাই সুযোগ, এটা আমরা বলার, কি সেটা বলতে পারবো যে আমরা এটা মানি বলা না? উচিত, আমরা এটা মানি না। সেই জায়গায় কি আমরা আছি? আপনি যদি দেখেন, আমি গত 5 বছরের হিস্ট্রি যদি আপনাকে বলি, কোভিডের সময় আমরা কোথায় ছিলাম, বাংলাদেশ মনে হয় একদম শেষ হয়ে গেল। আমরা কিন্তু খুব ভালো কামব্যাক করছি। আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন হলো সব কিছু দাম বেড়ে গেল, আমরা মনে করছিলাম খুব বিপদে পড়ে যাব, কিন্তু আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে ভালো মতো ব্যাক করেছি। ইভেন বর্তমান যে ক্রাইসিস আছে, আমার মনে হয় এখান থেকে আমরা খুব ভালো মতো ব্যাক করবো, কারণ আমাদের ছোট্ট একটা জায়গাতে আমরা 18 কোটি লোক বসবাস করি। এই 18 কোটি লোক নিজেদের খাবার জোগানোর জন্যই কাজ করে, সো দ্যাট আমাদের কামব্যাক করা খুবই সহজ। আমাদের দেশে পরিবারগুলো খুব শক্ত। পৃথিবীর অন্য জায়গায় যদি দেখেন, যে পরিবারে যে পুরুষটা আয় করছে সে কিন্তু তার একটা বড় অংশ নিজে কনজামশন করে। আমাদের দেশে পরিবারে যে পুরুষটা আয় করে সে তার ফ্যামিলির জন্য করে। আমাদের দেশে যদি দেখেন, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কেন ভালো করছে, আমি তার বড় কারণ বলবো হলো যে গার্মেন্টস শ্রমিকরা মদ খায় না, সো দ্যাট তারা আসলে একদম কঠোর পরিশ্রম করে এবং দিন শেষে আবার তাদের বাসায় ফিরে যায়, পরের দিন আবার কাজে যোগ দেয়। অন্যান্য দেশে যদি দেখেন, যেসব জায়গায় ওয়াইন খুব অ্যাভেলেবেল, তারা কিন্তু একদিন কাজ করে 2 দিন আসে না, বা সপ্তাহে 3-4 দিন কাজ করার পরে আর আসে না। সো আমাদের দেশে এটা একটা বড় বিউটি, আমি বলবো যে আমরা অল্প জায়গায় অনেক লোক বাস করি, আমাদের পরিবারগুলো খুবই, আমাদের পারিবারিক বন্ধন খুবই স্ট্রং, এবং আমরা আসলে কাজ করতে চাই। এইটাই আমাদের ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় জায়গা। আমরা যে কোনো চ্যালেঞ্জ যে কাউকে দিতে পারি, এটা কোনো অসুবিধাই নেই।